ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। মনে রাখবেন আপনার একটি লাইক একটি কমেন্ট আমাকে পরবর্তী গল্প বানাতে অনেক উৎসাহিত করে। মা, আমার খেলার সাথে রীতা আজকে স্কুলের ম্যাডাম। তুমি যদি আমাকে পড়াশোনা করাতে, একটু পড়ার সুযোগটুকু দিতে, তাহলে আমিও আজকে আমার জীবনে কিছু একটা হতে পারতাম। তোমাদের আর এভাবে কষ্ট করতে হতো না, দারিদ্রতা ঘুচাতে পারতাম। কিন্তু আমাকে তো তোমরা পড়ালেই না। আহারে মা, সৌমা, আমাদেরকে ভুল বুঝিস না। আমরা যদি পারতাম, আমাদের যদি তোকে পড়ানোর মতো ক্ষমতা থাকতো, তাহলে ঠিকই পড়াতাম। তুই তো জানিস আমাদের অবস্থা, এক বেলা খেতে পাই না ঠিক মতো। কি করে পড়াশোনার খরচ বহন করতাম? অভাবে যে আমাদের কপালটাই শুধু পুড়িয়ে রেখেছে। মিতা দুদিন ধরে মাংস খাবার জন্য কত বায়না করছে, কিন্তু কিছুতেই কিছু করতে পারছি না। যেখানে এক টুকরো মাংস তুলে দিতে পারি না নিজের সন্তানের মুখে, সেখানে এত বড় বড় স্বপ্ন কোন সাহসে দেখবো বল? ও মা, তুমি আজকেও যে শাক পাতা সিদ্ধ করেছো, তাহলে আমার মাংস কোথায়? তুমি কি আজকেও আমাকে মাংস খাওয়াবে না? তুমি কি বাবার কাছে বলনি আমি মাংস খেতে চেয়েছি? পুরা 1 মাস রমজান গেল, এক টুকরো মাংস খাওয়ালে না। ঈদ গেল, কোনো মাংস খাওয়ালে না। প্রতিদিন শুধু লাউ পাতা, শাক পাতা সিদ্ধ করো। আমি এগুলো দিয়ে খাবো না। বাবা তো প্রতিদিন জমিদার বাড়িতে মাংস কাটতে যায়, তাহলে এত এত মাংস কাটে প্রতিদিন, এক টুকরো মাংস কি খাওয়া যায় না? নাকি বাবা আনতেই চায় না? আমার কোনো আবদারের কোনো মূল্যই তোমাদের কাছে নেই। আরে মা মিতা, তুমি তো জানো জমিদার খুব খারাপ মানুষ। সে কখনোই নিজে চাকরদেরকে কিচ্ছুটি দেয় না। নিজেদের পাওনা টাকাটাই এখনো দিচ্ছে না, তুমি বলছো মাংসের টুকরো দিবে? জমিদার যদি তোমার বাবাকে না দেয়, তোমার বাবা আনবে কোথা থেকে? তোমার বাবা তো আর চুরি করতে পারবে না, তাই না? এরপর মিতা কাঁদতে কাঁদতে না খেয়েই ঘুমিয়ে যায়। আমার মিতা মা খাবার না খেয়ে ঘুমিয়ে গেল। তুমি তাকে কেন ঘুমাতে দিলে? জোর করে হলেও খাবারটা খাইয়ে দিতে। প্রতিদিনই তো মিতাকে মিথ্যা মিথ্যা সান্ত্বনা দিয়ে খাবার খাইয়ে নেই, কিন্তু আজ যে ও আর এসব মানছিল না। আমি আর কি করতাম? জমিদার বাড়িতে 2 মাসের টাকা জমা হলো। আমি ভাবছি টাকাটা তুলে সোমা মায়ের বিয়ের জন্য প্রস্তুতি নিব। সোমা মা তো এখন অনেক বড় হয়ে গেছে, সোমা মাকেও তো বিয়ে দিতে হবে। তুমি কি বলো? বাবা, আমার বিয়ে নিয়ে তুমি এত ভেবো না। আমি এখনই বিয়ে করতে চাই না। তোমরা তোমাদের হাতের কাছে যে রেনা ধেনাগুলো আছে সেগুলো আগে পরিষ্কার করো। বাবা, আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি তোমার সাথে কথা বলার জন্য। আমি কবে থেকে মাংস খেতে চাচ্ছি, তুমি কি আমার আবদার রাখবে না? জমিদার বাড়িতে তো অনেক মাংস কাটো, এক টুকরো মাংস কি আমার জন্য জমিদারের কাছে চাইতে পারো না তুমি? হেরে মিতা মা, চিন্তা করিস না। আজকে যখন কাজ করব, জমিদারের সাথে দেখা হবে, তখন আমি তোর জন্য এক টুকরো মাংস চেয়ে নিয়ে আসব। তুই রাতেও কিছু খেলি না, এখন গিয়ে খাবারটা খেয়ে নে। আমি তোর জন্য মাংস নিয়ে আসব, তুই চিন্তা করিস না। জমিদার বাবু, আমি আপনার সব মাংস কেটে দিয়েছি, এবার আমার যাওয়ার পালা। আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমার ছোট্ট মেয়ে মিতা, তাকে তো আপনি দেখেছেনই। এই ছোট্ট মেয়েটা কয়েকদিন ধরে বায়না করছে একটু মাংস খাবার জন্য। আপনি যদি ওর জন্য আমাকে এক টুকরো মাংস দিতেন, অনেক খুশি হতাম। আরে রহিম মিয়া, কি বলো? গরিবের ছেলে মেয়েদের মাংস খাওয়া মানায় না, এটা তুমি জানো না? তাও আবার বিনা পয়সায় মাংস নিতে চাচ্ছ? আমার এক টুকরো মাংসের দাম তুমি জানো? যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। এখান থেকে এক্ষুনি চলে যাও, আমি তোমাকে কোনো দান খয়রাত
করতে পারবো না। এভাবে আরো অনেক কথা বলে জমিদার মশাই রহিম মিয়াকে অপমান করতে থাকে এবং অপমান করতে করতে এক সময় জমিদার মশাই এখান থেকে চলে যায়। কিন্তু রহিম মিয়ার অনেক কষ্ট হচ্ছিল নিজের মেয়ের আবদার রাখতে না পারায়। তাই সে উপায় না পেয়ে জমিদারের চোখ ফাঁকি দিয়ে এক টুকরো মাংস চুরি করে বাড়িতে নিয়ে আসে এবং তার বউয়ের হাতে মাংস টুকরোটি দিয়ে বলে তার মেয়ের জন্য রান্না করতে। রহিম মিয়ার বউ অনেক খুশি খুশি মনে মাংসের টুকরোটি রান্না করতে থাকে, কারণ তাদের মেয়ের মনের আশা অবশেষে পূরণ হতে যাচ্ছে। রামু মিয়া, এখানে প্রতি প্যাকেট মাংস 1000 টাকায় বিক্রি করবা। 1000 টাকার নিচে 1 টাকাও কম নিবা না। আর হ্যাঁ, 1000 টাকায় সবগুলো প্যাকেট বিক্রি করতে হবে। যদি না পারো তাহলে আমি তোমাকে কাজ থেকে বের করে দিব। ঠিক আছে জমিদার বাবু, আমি তো জানি প্রতিদিনই আমার কাজটা ছেড়ে যাওয়ার মতো অবস্থা হয়। এতগুলো প্যাকেট, তাও আবার এত চড়া মূল্যে কে বা কিনতে চায়? আপনাকে একটা কথা বলতে চাই, আপনি কি জানেন রহিম মিয়া প্রতিদিনই আপনার দোকান থেকে মাংস চুরি করে? আমি ওই দিন নিজের চোখে দেখলাম। আপনি রহিম মিয়াকে কাজ থেকে বের করে দিন আর রহিম মিয়ার কাজটা আমাকে দিয়ে দিন। রহিম মিয়া, খুব শান্তিতে কাজ করো না, প্রতিদিন আমার জমিদার মশাইয়ের বকা খেতে হয়। আমার কাজটা এতটাই কঠিন, তোমার কাজটা তো খুবই সোজা, শুধুমাত্র মাংস কাটা, আর আমাকে এগুলো বিক্রি করতে হয়। লোকে তো কিনতেই চায় না এত চড়া দাম। তুমি এক টুকরো মাংস চুরি করে আমাকে তোমার কাজটা পাইয়ে দিলে, ধন্যবাদ রহিম মিয়া। এই এক টুকরো মাংসের মূল্য তোমাকে যে কিভাবে দিতে হবে সেটা তো আমি ভালো মতোই জানি। কি যে খুশি লাগছে তোমার এমন করুণ অবস্থা দেখে। রহিম মিয়া, তোর এত সাহস হয় কি করে? তাও আবার আমার মাংস চুরি করিস? এরকম প্রতিদিন চুরি করিস? বল ঠিক কিনা, তুই কি আমার মাংস চুরি করেছিলি? জমিদার বাবু, বিশ্বাস করেন আমি আপনার থেকে প্রতিদিন মাংস চুরি করিনি। শুধুমাত্র ওই দিন আমি আপনার কাছে এক টুকরো মাংস চেয়েছিলাম, কিন্তু আপনি দেননি। এরপর আমি এক টুকরো মাংস চুরি করেছিলাম, তাও আবার নিজের মেয়ের জন্য, আমার জন্য নয়। আর কোনোদিনও আমি চুরি করিনি। আপনার এখানে অনেকদিন ধরে কাজ করছি, আপনি তো আমাকে ভালো মতোই জানেন। তোকে আর আমার ভালো মতো জানার কোনো দরকার নেই। তুই আমার বাড়িতে আর কাজে আসবি না। আজকে থেকে এই বাড়িতে তোর কাজ বন্ধ। আর হ্যাঁ, তুই আমার কাছে যে 2 মাসে টাকা পাস, এই টাকাটা কাটিয়ে নিলাম। তুই যে এভাবে আমার বাড়ি থেকে প্রতিদিন মাংস চুরি করিস সেই মাংসের মূল্য হিসেবে। এবার তুই আমার চোখের সামনে থেকে দূর হ। না জমিদার মশাই, আমি অবিশ্বাসের কাজ করেছি। আপনি চাইলে আমাকে বের করে দিতেই পারেন, আমি বেরিয়ে যাব। কিন্তু আমার 2 মাসে টাকাটা দিয়ে দিন। এই 2 মাসে টাকা দিয়ে আমি আমার বড় মেয়ে সোমার বিয়ে দিব। দোহাই লাগে, আপনি আমার সাথে এমন করবেন না। এভাবে আরো অনেক কথা বলে রহিম মিয়া জমিদারের কাছে উনয় বিনয় করতে থাকে, কিন্তু জমিদার রহিম মিয়ার কোনো কথাই শুনে না। উল্টে জমিদার রহিম মিয়ার উপর রেগে গিয়ে তাকে লাথি মেরে ফেলে দেয় এবং এই বাড়ি থেকে সারা জীবনের মতো চলে যাবার কথা বলে কোনো টাকা না দিয়েই সে রহিম মিয়াকে কাজ থেকে বের করে দেয়। রহিম মিয়া অবশেষে কোনো উপায় না পেয়ে মন খারাপ করে বাড়িতে চলে আসে এবং তার বউ কবিতার কাছে সবকিছু খুলে বলে। তার বউ কবিতা এই সব কিছু শুনে বলতে লাগে, তুমি এটা কি করেছো? তুমি জমিদার বাড়িতে মাংস চুরি করেছো, সেই জন্য তোমাকে কাজ থেকে বের করে দিয়েছে। যদি এই কথা মেয়েরা জানতে পারে তাহলে তারা তোমার থেকে কি শিখবে? তারা তো এটাই শিখবে যে বাবা চুরি করতে পারলে আমরাও চুরি করতেই পারি। এটা কি শোনালে তুমি? মেয়েদেরকে তুমি কি জবাব দিবে যখন বারবার জিজ্ঞেস করবে কেন তোমাকে কাজ থেকে বের করে দিয়েছে? বলো তুমি, আমাকে উত্তর দাও। এই শিক্ষা তাহলে আমরা আমাদের মেয়েদেরকে দিব? মুরব্বীরা বলতো লোভে পাপ, পাপে মৃত্যু, আর অভাবে নাকি স্বভাব নষ্ট হয়। এটাই হলো তোমার সাথে। অভাবে তুমি
নিজের চরিত্র নষ্ট করলে। তুমি ঠিকই বলেছ, মেয়েদের কাছে উত্তর দেওয়ার মতো আমার কাছে কোনো জবাব নেই, তোমাকেও উত্তর দেওয়ার মতো আমার কাছে কোনো জবাব নেই। আমার চোখে তখন শুধু মিতার মুখটাই বেশি উঠছিল, মিতার সেই কান্না করুণ ভরা মুখটা। আমি তো একজন বাবা যে কিনা নিজের মেয়ের মনের আশা পূরণ করতে পারি না। তখন আমার অনুভূতি যা বলেছিল আমি তাই করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও, আর কখনো যত খারাপ পরিস্থিতি আসুক না কেন আমি আমার সততা থেকে এক চুল পরিমাণও নড়ব না। তুমি কখনো মেয়েদেরকে আমার এই ব্যাপারে বলবে না। এরপর রহিম মিয়া অন্যের জমিতে চাষ করার কাজ নেই। অন্যদিকে কবিতা অন্যের বাড়িতে কাজ করতে থাকে। স্বামী স্ত্রী দুজনে খাদে খাদ মিলিয়ে সংসারের জন্য সারাদিন কাটতে থাকে। এভাবে দেখতে দেখতে আরো 1টি বছর কেটে যায়। 1 বছর পরে হঠাৎ করেই রহিম মিয়া ও কবিতার মেয়ে সোমার জন্য একটি বিয়ের সম্বন্ধ আসে। আর তখন তারা বলতে থাকে, আপনাদের মেয়েকে তো আমরা আগে দেখেছি, আপনাদের মেয়ে অনেক সুন্দর, কোনো টাকা পয়সা যৌতুক লাগবে না, ঠিক 2 দিন পরে বিয়ে, আপনারা বিয়ের তোড়জোড় শুরু করুন। আমার ছেলের বয়সটা একটু বেশি, আর কোনো সমস্যা নেই। আপনারা অনেক ভালো মানুষ, আপনাদের কি যে বলে ধন্যবাদ দিব আমার ভাষা নেই। আপনার ছেলের বয়স একটু বেশি, তাতে সমস্যা নেই। আপনার ছেলে যদি ভালো হয় তাতেই অনেক। আমরা বিয়ের তোড়জোড় শুরু করছি, আপনারাও যেতে পারেন তোড়জোড় শুরু করার জন্য। অবশেষে বিয়ের দিন রাত্রিবেলা চলে আসে। সারা রাত রহিম মিয়া মাংস কাটতে লাগে। অনেক টাকা রেনা দেনা করে বিয়ের তোড়জোড় শুরু করেছে। অন্যদিকে না মা, আমি এই বিয়েটা করব না। তুমি আমাকে জিজ্ঞেস না করে কেন বিনা যৌতুকে বিয়েটা ঠিক করলে? আমি 10 লক্ষ টাকা যৌতুক চাই। যদি 10 লক্ষ টাকা যৌতুক দিতে পারে তবেই বিয়ে হবে, নয়তো না। কি বলছিস? বয়স তো দিন দিন তোর বেড়েই চলছে। তোকে কে 10 লক্ষ টাকা দিয়ে মেয়ে দিবে? হ্যাঁ, ভালোর জন্য আমি বিয়েটা ঠিক করেছি, এখন তো একটু পরেই বিয়ে, এখন না করার কথা বলছিস? ওরা তো গরিব মানুষ, আমি এটা বলতে পারবো না। তুই বিনা যৌতুকে বিয়েটা করবি। তুমি যদি ফোন করে এক্ষুনি বিয়ের কথা মানা না করো তাহলে তোমারই ক্ষতি, কেননা আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাব। আমার যৌতুকই লাগবে। তুমি জানিয়ে দাও কথাটা, আমি কোনো বিয়ে টিয়ে করব না। ছেলের এমন কথায় ফারুলা বেগম খুবই অবাক হয়। অবশেষে বাধ্য হয়ে রহিম মিয়াকে ফোন করে না করে দেয় বিয়ের কথা। এটা শুনে রহিম মিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ে এবং রহিম মিয়া পারুল বেগমের বাড়িতে আসে। একটু বাদেই বিয়ে, এলাকার সব লোকজনকে বলা হয়ে গেছে। আমি বিয়ের জন্য অনেক টাকা ঋণও করেছি। বিয়েতে অনেক মাংস, সবজি, খাবার রান্না করা হয়েছে। আর আপনারা এখন বিয়ে করার কথা না করছেন, কেন এমন করছেন? আমাদের কি দোষ বলুন না? আমি আমার মেয়েটাকে কি জবাব দিব? কেন কেন এমন করছেন? আসলে আমার ছেলে এভাবে বিয়েটা করতে চাচ্ছে না। আমার ছেলে যৌতুক চাচ্ছে। বিয়েটা করতে হলে 10 লক্ষ টাকা যৌতুক দিতে হবে। এখন তুমি তো গরিব মানুষ, এত টাকা কোথায় পাবে? তাই বিয়েটা দেওয়ার কোনো দরকার নেই। রহিম মিয়া তাদের মুখে এমন কথা শুনে অনেক হতাশ হয়ে যায় এবং তাদেরকে বলতে থাকে বারবার অনুরোধ করে বিয়েটা দিয়ে দেওয়ার জন্য, কিন্তু তারা কিছুতেই 10 লক্ষ টাকা যৌতুক ছাড়া বিয়েটা নিবে না। রহিম মিয়া অনেক অনুবিনয় করার পরেও তাদের মন কিছুতেই গলছিল না, বরং রহিম মিয়াকে নিয়ে তারা উল্টো পাল্টা মজা করছিল। অবশেষে বাধ্য হয়ে রহিম মিয়া নিজের বাড়িতে চলে আসে এবং মনের কষ্টে কি করবে না করবে ভেবে পাচ্ছিল না, অথবা নিজের মেয়েকে কি বলে বুঝ দিবে কিচ্ছুই ভাবতে পারছিল না। বাবা, তুমি আবার ওদের বাড়িতে কেন গিয়েছিলে? ওরা বিয়েটা ভেঙে দিয়েছে, আগে থেকেই ভালো হয়েছে। আর যদি বিয়েটা হয়ে যেত আর তারপর টাকাটা চাইতো, তাহলে ভাবতে পারছো কি হতো? আমার জীবনটা তো পুরাটাই নষ্ট হতো। তুমি এত চিন্তা করো না, আমি এত দুর্বল নই। আমার মন অনেক শক্ত, আমি নিজেকে সামলাতে পারবো। ভালো হয়েছে ওরা বিয়েটা আগেই ভেঙে দিয়েছে, হয়তো আমার কপালে এর থেকেও ভালো কিছু অপেক্ষা করছে। হে রে মা, তুই একদম ঠিক কথা বলেছিস। ওরা আগেই ভেঙে দিয়েছে, ভালো হয়েছে।
আমার ওখানে না যাওয়াটাই ভালো ছিল। তোর এমন শক্ত মনোভাব দেখে আমি একটু শান্তি পেলাম, নয়তো আমি ভাবছিলাম তোকে আমি কি জবাব দিব। হে বাবা, তুমি শান্তিতে থাকো আর শান্তি পাও, এতে আমারও যে শান্তি। তুমি আমাকে নিয়ে ভেবো না, আমি এত দুর্বল নই। এখন একটা কাজ করো, এই খাবারগুলোর একটা ব্যবস্থা করো, নয়তো খাবারগুলো নষ্ট হবে। দেখলে, বাস্তবতার সাথে মানিয়ে নিতে নিতে আমাদের মেয়েদের মন কেমন শক্ত হয়ে গেছে। এরপর সোমার বিয়ের সব খাবার রহিম মিয়া ও কবিতা প্যাকেটিং করে কিছু খাবার গরিব লোকদের বাড়িতে বাড়িতে বিনামূল্যে দিয়ে আসে। তারা খাবারটা এই জন্য বিনামূল্যে দিয়ে দেয় কারণ তারা গরিবের নির্মম বাস্তবতাটা জানতো, আর নিজেদের খাবার জন্য কয়েকটা প্যাকেট রেখে দেয়। বাকি প্যাকেটগুলো বাজারে রহিম মিয়া নিয়ে যায়। বাজারে প্যাকেটগুলো নিয়ে সেগুলো খুবই অল্প মূল্যে রহিম মিয়া বিক্রি করতে লাগে। পরবর্তীতে ঠিক রহিম মিয়া, কবিতা, সোমা, রীতা তাদের সবার সাথে কি ঘটেছিল পরের পার্টটি দেখতে হলে আপনাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে একটি কমেন্ট করে যেতে হবে। 50টি কমেন্ট হয়ে গেলেই আমি দ্বিতীয় পার্টটি দিয়ে দিব। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।